মহিমান্বিত হইয়া প্রকাশ পাবে, এটা উনি দিব্য চোখে দেখতে পাচ্ছেন। আমাদের প্রাচীনা জননীকে সব ক্ষেত্রে, যেমন যোগার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে আবার নতুন করে যেন মনে হচ্ছে যে সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের ঐতিহ্যকে আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য করছে। আমি এটায় ঢোকার আগে নটরাজের যে মূর্তিটা দেখলাম ওইটা বলেই শেষ করি। আমার পরিচয়ের সময় সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কথা বলা হলো। ওই যে কয়েক বছর আগে ঈশ্বর কণা নিয়ে গবেষণার জন্য কাগজে খুব পেলাম না, যে গড পার্টিকেল হিগস বোসন। এবারে ওইটা যে গবেষণা কেন্দ্র, সেটা লার্জ হাইড্রোজেন কোলাইডার এক্সপেরিমেন্ট। ওর একটা বেশ বড় অংশ কলকাতা থেকে গেছে। কলকাতার যারা ইঞ্জিনিয়ার এবং কলকাতার যারা কারিগর, তারা ওর ফ্রন্ট অ্যাবজর্ভারের অংশটুকু কলকাতা থেকে তৈরি করা, হাওড়া থেকে তৈরি করা, এবং এই লার্জ হাইড্রোজেন কোলাইডারের মধ্যেও এটা আছে। এই যে গবেষণা কেন্দ্র, সেই গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে সার্ন। এই সার্নের একদম ডাইরেক্টর জেনারেলের অফিসের ঠিক সামনে এই নটরাজের যে মূর্তিটা আমরা দেখে এখানে ঢুকলাম, সেই নটরাজের বড় বিগার দেন লাইফ, মানে দুই মানুষ সমান উঁচু একটা মূর্তি ওখানে স্থাপিত আছে। আর তার তলায় দেবনাগরীতে অক্ষরে শিবানন্দ লহরী, আদি শঙ্করাচার্য শিবানন্দ লহরীর থেকে শ্লোক বিদ্যায় দিনাত্মনি পুরে দিতে কাত্তায় নিশ্রেয়সে, যে সাবঅ্যাটমিক পার্টিকেলের যে গতি, সেটাকে এতদিন আগে ভারতবর্ষের, তার সঙ্গে কিছু রূপক ছিল, কিছু ভাবনা ছিল, স্বাভাবিক কারণে আজকের বিজ্ঞানের সঙ্গে 1:1 সেভাবে তো মেলানো যায় না। কিন্তু সারা পৃথিবীর বিজ্ঞান জগতের মানুষ মনে করেছেন যে নটরাজের ওই মূর্তিটা ওখানে বসানো দরকার, কারণ যে গবেষণা ওখানে হতে যাচ্ছে সেই বিষয়ে এই যে ওই শ্লোকের শেষে আছে যে একটা আলো আধারির মধ্যে নটরাজের যে নৃত্য, তার মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয়ের একটা ভাব। তাই জন্য সারা পৃথিবীতেই আবার নতুন করে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেটা বিজ্ঞানের ক্ষেত্রেই হোক, দর্শনের ক্ষেত্রেই হোক, শিল্পকলার ক্ষেত্রেই হোক, তাই স্বামীজির সেই কন্যাকুমারীর সেই শিলার উপরে শ্রীপাদম, যেখানে শ্রীপাদম আছে, সেখান থেকে উঠে আসার সময় স্বামীজির যে ভাবনা যে আমাদের প্রাচীনা জননী পূর্বাপেক্ষা আরো বেশি মহিমান্বিত হইয়া প্রকাশ পাচ্ছেন। ভারত মাতার এই সুন্দর মূর্তির উন্মোচনের পরে আবার মনের মধ্যে সেই আশার আলো আবার দেখা দিল। ভারত মায়ের জয় হোক, জয় মা ভারত, জয় মা কালী। আমি এবার ডক্টর পঙ্কজ কুমার রয়কে কিছু বলার আজকের এই প্রদর্শনীতে উপস্থিত আছেন পূজনীয় শ্রীমন্ত গৌরব ব্রহ্মচারী, উপস্থিত আছেন পূজনীয় শ্রীপদ জগন্নাথ প্রভু, ডক্টর কৃষ্ণ বাসু, বন্ধুবর গৌতম দে, এবং যে গুণীজন এবং শিল্পানুরাগী মানুষ যারা এসছেন। আমার মনে হয় যে আমরা যে যিশুদা যেখানে শুরু করতাম, একটু পেছনে যদি যাই, যে 1857 সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, ঠিক তার 10 বছর পরে 1867-তে হিন্দু মেলা, যা ঠাকুরবাড়ি থেকে, যার রবীন্দ্রনাথ তার জীবনশ্রীতে লিখছেন যে এখান থেকেই তার উৎস মূলটা পাওয়া গেছে, এবং রাজনারায়ণ বসু, এবং সেখানে শোনা যায় যে 14 বছরের বালক রবীন্দ্রনাথ হিন্দু মেলার তার প্রয়োজনীয়তার উপরে তিনি কবিতা পাঠ করেন, তখন তার বয়স 14, এবং সেখানে সম্ভবত যোগেশচন্দ্র বাগল তিনি যে ইতিহাসটা লিখেছেন সেই সমসাময়িক নবজাগরণের সেই সময়কার,
তাতে উনি উল্লেখ করেছেন সম্ভবত বঙ্কিমচন্দ্রের এখানে যাতায়াত ছিল বা তিনি জানতেন এইরকম কোনো বিষয়। এবং সেখানে আমরা কমলাকান্তের দপ্তরে আমার দুর্গাপূজা এর মধ্যে দিয়ে প্রথম একটা দেশকে মূর্তির মধ্যে দিয়ে অর্থাৎ দেশ মাতৃকা এই রূপ কল্পনা করা, এবং তারপরেই তিনি লিখলেন বন্দে মাতরম, এবং তারপরে আনন্দ মঠে সেটা সম্পৃক্ত হলো। এবং সেই কুপ্রক্রমিকার সেই জায়গাটা বারবার মনে পড়ে, যে অন্ধকার সমুদ্র আলোড়িত হইলে সমস্ত নিস্তব্ধতা ভেদ করিয়া প্রশ্ন হইল তোমার পণ কি? প্রত্যুত্তর হইল পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল জীবন তুচ্ছ, সকলেই তা ত্যাগ করিতে পারে, আর কি আছে, আর কি দিব? তখন উত্তর হইল ভক্তি। এই যে দেশমাতৃকার প্রতি ভক্তি নিবেদন, সেই ভক্তি নিবেদনের মধ্যে দিয়েই আমরা জানি যে অবন ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথের কথা বলছে, তুমি তো গল্প লেখো না, তুমি গল্প আঁকো। তো তিনি গল্পকে আঁকতে পারেন, তিনি তার তুলির টানে যে ভারত মাতাকে আমাদের সামনে উদ্ভাসিত করলেন, যাকে দেখে, যাকে সামনে রেখে অনুশীলন সমিতি, যুগান্তর এবং অজস্র দল তার মানে পূজার্চনা শুরু করলো। এবং আপনি দেখুন যে চার হাতে অন্ন, বস্ত্র, শিক্ষা এবং আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন হয়েছে। সাধ্যি রূপের মধ্যে তার বিকাশ ঘটেছে। সুতরাং এই আমাদের যে বারবার আমাদের বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছে, কিন্তু বন্দে মাতরম যদি আমরা লাইন থেকে লাইন পড়ি, আমরা কিন্তু একটা শস্য শ্যামলা ভারতবর্ষের চিত্র পাবো। প্রথমে 1902-এ উনি বঙ্গমাতা আঁকলেন, আর 1905-এ সেটা ভারত মাতায় রূপ পরিগ্রহ করল। এবং তার সে সম্পর্কে গান্ধীজি, ঋষি অরবিন্দ বারবার বলেছেন, দ্য ভিশন অফ মাই মাদার। এই যে তাকে যে স্কাল্পচারের সৈকত, যে স্কাল্পচারের রূপটা দিয়েছেন, সেটা হচ্ছে, এটা বলা যেতে পারে 120 বছর পরে তার একটা অন্য আঙ্গিকে মানুষের কাছে তুলে ধরা। এবং হয়তো আরো 100 বছর পরে এই স্কাল্পচারটার সৈকত এখানে প্রদর্শন করেছিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে, এটাও একটা ইতিহাসের কোনো জায়গায় লেখা থাকবে। কারণ আমরা আসলে রবীন্দ্রনাথ যেমন বলেছেন না, যে প্রত্যেকটা বাক্যে হচ্ছে আধুনিকতা, আধুনিকতা হচ্ছে প্রত্যেকটা বাক্যে। আমরা আরেকটা বাক, অর্থাৎ পেইন্টিং থেকে স্কাল্পচারে চলে এলাম। এবং ভারত মাতা আমাদের যে আরাধ্য দেবতা, 1897-তে বারবার, এবং সেটাই পাথেয় করেছিলেন বিবেকানন্দ, বলেছেন আগামী 50 বছর ভারত মাতা আমাদের আরাধ্য দেবতা হোক। একই দেবতা, 33 কোটি দেবতা, তার একজনই দেবতা হচ্ছে ভারত মাতা। এবং তাকে পাথেয় করে রবীন্দ্রনাথের সেই লাইন দিয়েই আমি শেষ করব, যে শুনেছে কানে তার আহ্বান গীত, ছুটে শেষে নির্ভীক প্রাণানী, সংকট আবর্ত মাঝে দিয়াছে বিশ্ব বিসর্জন, নির্যাতন রয়েছে সে পক্ষপাতী, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। এই স্কাল্পচার নয়, সেদিন একটা ছবিকে সামনে রেখে মৃত্যুর গর্জনকে সঙ্গীতের মতো মনে করে কয়েক লক্ষ লক্ষ যুবক আত্মাহুতি দিয়েছিল। অনেকের নাম আমরা জানি, অনেকের নাম আমরা জানি না, কিন্তু তাদের যে অসমাপ্ত কাজ এই প্রজন্মের উপর বর্তায়। এই 21 শতাব্দীতে আমাদের সেই প্রতিজ্ঞা যে স্বাধীনতার 100 বছর এ আমরা ভারতবর্ষকে যে আবার সেই আমাদের 1700 সালের যেমন আমাদের জিডিপি ইন্ডিয়া এবং চায়না 36%, আমরা যারা ব্রিটিশ যখন গেল আমাদের মাত্র 1%, 2%-এর মধ্যে সীমাবদ্ধ করলো। আমাদের ওইখানে পৌঁছতে হবে, এটাই আমাদের সংকল্প, এটাই ভারত মাতার যে যে স্কাল্পচারের সামনে দাঁড়িয়ে এটাই আমাদের অঙ্গীকার আর শপথ। মূল্যবান বক্তব্য শুনলাম। এবার আমাদের মধ্যে উপস্থিত আছে রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউট সেক্রেটারি ফাইন্যান্স, ওনাকে আমরা উত্তরীয় করে বর্ণ করি।
শ্রীমৎ কুন্টু গৌরব ব্রহ্মচারীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই মঞ্চে উপস্থিত সুধীরগণ, সামনে উপস্থিত সকল বন্ধু, যোগদান করেছেন সকলকে আমার কলেজের ধন্যবাদ মহাশয়ের পক্ষে আমি ছোটবেলা মধ্যমা চিত্র এঁকেছিলাম সমাজে অমরনাথ ঠাকুরের একটা গল্প করেছিলাম। তারপর থেকে ভারত মাতা আমার মনের মধ্যে গেঁথে আছে। মায়ের দোয়া মোটা কখন মাথায় নিজের ভাই সব কিছু মিলিয়ে ভারতবর্ষ যিনি উদ্ধার হয়েছিল সেই ভারত মাতার মূর্তি আমরা পেলাম আজকে। আমি ওকে অভিনন্দন করি। আবার আবার উন্নত এর সংশোধন দেখবে এবং সর্বত্র প্রচার হবে। আজ আমাদের ভারতকে মাতা বলতেও অনেকে দ্বিধা হবে। আমাদের যা কিছু শ্রদ্ধার জিনিস তাকে আমরা মা বলে সম্বোধন করি, তাই মায়ের উপরে আর কিছু নেই। দেশটাকে মাতা আমরা ভারতীয়রাই বলি। সেই ভারত মাতার এত সুন্দর ছবি, বেদ একাতে একাতে জপমালা, একাতে ধানের শীষ, আর একাতে বস্ত্র এবং আট পকের শাড়ি পরে বাঙালি মেয়েদের মুখী আমার মা এত সুন্দর স্মিত হাসিতে আমাদের মন হরণ করছেন। সেই ভারত মায়ের ছদনে বহু বিপ্লবী দেশমাতৃকা দেশে জীবন উৎসর্গ করেছেন, তাই আমরা দেশ স্বাধীনতা পেয়েছি। তাই আজ ভারত মাতা এই নতুন আঙ্গিকে থেকে আমরা চাই এই শিল্পকলা সর্বত্র প্রদর্শিত হোক, মঙ্গলবন মিউজিয়ামে গঠিত হোক। এবং কৃষ্ণদা যে কথা বললেন, সুইজারল্যান্ডে যে বিখ্যাত বৈজ্ঞানিক গবেষণাগার আমাদের নটরাজের মধ্যে হয়েছে, এবং আমাদের দুর্লভ সমগ্র পৃথিবীময় সনাতন ঐতিহ্য সনাতন শিল্প আজকে প্রাধান্য পাচ্ছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, সেই দিন আমরা অবশ্যই দেখব। এবং ভারতের ধর্ম, ভারতের শিল্প, ভারতের সংস্কৃতি এর পূজা আমাদের নতুন করে করতে হবে। যারা করে গিয়েছেন তাদের পদার্থ অনুসরণ করে সেটা করবো। আমার গুরুদেব ডক্টর মহারাম ব্রহ্মচারী আমেরিকায় গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের পরে, এবং সেখানে একটা মিউজিয়ামে বিভিন্ন মাইকেলেঞ্জেলো, বিভিন্ন বড় বড় প্রাচীন ভাস্কর্যের মূর্তি দেখছেন। আমার গুরুদেব চোখ বুঝে আছেন। তাই যিনি দেখাচ্ছিলেন গাইড, তিনি বলছেন কি এত সুন্দর সুন্দর মূর্তি আপনারা দেখছেন না কেন? বলে এখানে দেখার কিছু নেই। সে কি বলেন এত মূর্তি? বলে না, আর কি আছে? একটা ভারতীয় একটা সেকশন আছে, সেখানে বুদ্ধের চোখ বোঝা মূর্তি আছে, ওখানেই আমি দেখব। সেখানেই তিনি আরো গেলেন। কিন্তু ওদের থেকেও দেখো, বুদ্ধদেব বলছেন বাইরে কিছু নেই, বেশি বহু স্কাল্পচার আমার কোনো প্রয়োজন নেই। আমার অন্তরটা বিকশিত হবে সেটা বুদ্ধের মূর্তি থেকে, সে বুদ্ধের মূর্তি থেকে আনন্দ দেবে। তাই আমাদের ভারতীয় সংস্কৃতি শিল্প সারা পৃথিবীকে জয় জয় করছে মানুষের। আমাদের এই সকলের ভাই বোনগুলো আমাদের সকলের জয় জয় করেছে। আমরা চাই সত্যতা অনেক বড় এবং তার সাফল্য দিকে চলি। এবং আমি সংস্থাটার সাথে পরিচয় হলাম এবারই। আমি জানতাম না এত সুন্দর সংস্থা আছে যারা শিল্পটা নিয়ে কাজ করছে। আমি এবারে আমি মাননীয় শিক্ষক জগন্নাথ প্রভু, জয়েন্ট সেক্রেটারি শ্রী সারস্বত গৌরী মুসলিম অ্যাসোসিয়েশন, সিঙ্গার মায়াপুর, ওনাকে কিছু বলার জন্য। নমস্কার সকলকে। মহারাজ, কর্মচারী, বৈজ্ঞানিক, অধ্যাপক, প্রিন্সিপাল, পৃষ্ঠপোষক, প্রশাসক, এটা আমার দ্বিতীয়বার আসা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আমরা ঈশ্বর বিশ্বাসী, ভগবানকে আমরা সৃষ্টিকর্তা বলে মানি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলায় এসে সবকিছুর সাথে শ্রী দিয়েছেন, মানে লক্ষ্মী দিয়েছেন। খোল ছিল, সেটার নাম হলো শ্রীখোল। মন্দির ছিল, সেটা হলো শ্রী মন্দির, কারণ নাট মন্দির তো ছিল। সৃষ্টিকর্তা মহারাজ আছেন, মহারাজ স্বামী নির্মলানন্দ মহারাজ সম্পাদক, প্রেমমন্দির মিশ্রা, তিনি একটু দেরি হল। তাহলে সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন
খালি গলা ছিল, মা একটা মালা পরালেন। সৃষ্টিকর্তা উন্মুক্ত ললাট, মা একটা টিকা পরালেন। এই সৃষ্টিকর্তাই যখন শ্রীযুক্ত হলো, সৃষ্টিকর্তা শ্রীযুক্ত হয়ে শিল্পী হল। আজকের অনুষ্ঠানে যে সকল শিল্পীরা আছেন, সৈকত সহ, সৈকত আজকের অনুষ্ঠানের একটা অংশ, যে এত 60খানা প্রদর্শনীর সাথে অন্তত 11 থেকে 12 জন শিল্পী আছেন, তারা আমাদের কাছে, আমার কাছে সৃষ্টিকর্তা। তাদের এই জগতে সচ্চিদানন্দময় ভগবান, আনন্দ আছে, চিন্ময় মানে পোটেন্সি আছে, আর সব। আর একটা সুন্দর মেলবন্ধন হচ্ছে কলকাতা। আধুনিক নবজাগরণ হোক, আধ্যাত্মিক উন্মেষণা হোক, এটা ভারতবর্ষে কলকাতাতেই হয়েছে। তিনটি সংগঠনের সূত্রপাত, যারা বিশ্বজুড়ে কাজ করেন মানে রুটি কাপড় মাকানের কাজ নয়, এটার বাইরে আমরা, এটার একটু ওপরে, এটা নিয়ে সমস্যা। আফ্রিকার জঙ্গলের হাতি যেমন খাওয়া পায়, আমরা মনে করি আমাদের সকলের আহার জীব দিয়েছেন, এটা তো আমাদের প্রবাদ, জীব দিয়েছেন, চিনি খায়, চিনি যোগান চিন্তামণি। সুতরাং এই তিনটি বিষয়ের মধ্যে লড়ালড়ি না করে ভারতবর্ষের আধ্যাত্মিকবাদীরা, গবেষকরা, চিন্তনবাদীরা এর বাইরেও পরাতত্ত্বের আলোচনা করেছেন। এই পরাতত্ত্বের আলোচনার মূল কাণ্ডারি কিন্তু শিল্পীরা, যে ক্ষেত্রেই হোক। আজকে যেহেতু আমরা আর্ট, কালচার, স্কাল্পচার নিয়ে আছি, আমাদের প্রসঙ্গ হবে এই শিল্পীদের। এই শিল্পীর জয়গান হোক, কলকাতা ক্ষেত্রের জয়গান হোক। আর ঠিক যে জায়গায়